এই যে মঞ্চে দাঁড়ায় বক্তব্য দেয় নেতারা, উনার বক্তব্যটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সামনে যারা বৈশা আছে তারা ওই নেতাকে নিয়ে কি ভাবতেছে। এই ভাবনাটা যদি থাকে শ্রদ্ধার, ভক্তির, বিশ্বাসের, তাহলে নেতা যে কথাটা বলবে সে কথাটা মানুষ বিশ্বাস করবে, গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু যদি ওই ভক্তি শ্রদ্ধা না থাকে নেতার প্রতি, তাহলে নেতা যত কথাই বলুক, মনে মনে আমি ভাবতেছি বইলা যান, কান আছে শুনতেছি, এক কান দিয়া শুনুম আরেক কান দিয়া বাই করে ফেরুম। হ্যাঁ, তাই হয়েছে না? দেখেন, কেউ কি চায় তার দলের লোকজন অরাজকতা করুক, চাঁদাবাজি করুক, টেন্ডারবাজি করুক, বালু মহল দখল করুক, কারো জমি দখল করুক, মামলা বাণিজ্য করুক? এটা কি চায়? কোনো দল চায় না। উপর থেকে কিন্তু বারবার সাবধান করা হয়, নেতা কিন্তু সাবধান করে, বহিষ্কার করে, কিন্তু ওই যে মাঠ পর্যায়ের কর্মীরা শুনতে চায় না, বিশ্বাস করতে চায় না ওনার কথা কেন মানতে চায় না? তাহলে কি ধরে নিতে পারি ওই ভক্তি শ্রদ্ধাটা নাই নেতার প্রতি? যদি নেতার প্রতি ভক্তি শ্রদ্ধা থাকতো তাহলে তো নেতার কথা শুনতো, তাই না ভাই? নেতার কথা শুনে না মানি, আমার মনে হয় নেতাকে ওইভাবে তারা গ্রহণ করে নাই, নেতাকে ওইভাবে তারা বিশ্বাস করে নাই, নেতার প্রতি ওরকম শ্রদ্ধাটা তাদের মনের ভিতরে আসে নাই। হয়তোবা নেতার অতীত জানে, তারা অতীত দিয়ে চিন্তা করে, আচ্ছা ভাই আপনার অতীত তো আমরা জানি, আপনি কি কি করছেন, এখন আপনি যত ভালো ভালো কথা কন না কেন, আমাদের দুঃখ আপনি কেমনে বুঝবেন? আমরা তো না খায়া আছি, আমাদের টাকার দরকার, তাই না? যাই হোক, অন্যের বদনাম করার জন্য এখানে আসি নাই, কিছু সচেতন করার জন্য আসছি। হ্যাঁ ভাই, সত্যি কথা বলার জন্য আসছি। আপনারা একটুখানি খেয়াল করে দেখেন তো, গত 5-6 মাস, এই 6 মাসের একটা মনে করেন যে আমলনামা আমরা একটু বাইর করি, একটু খেয়াল করে দেখেন, যখন থেকে আর কি নির্বাচনের ঢেউ শুরু হইল তখন থেকে ধরেন এই পর্যন্ত কয়টা বড় দলের অফিসে হামলা হয়েছে, বা বড় দলের কর্মীর উপরে হামলা হয়েছে, বা বড় দলের কোনো নারী কর্মীর উপরে হামলা হয়েছে, বা 999-এ ফোন কইরা বলছে যে এই যে দেখেন ওনারা এই বড় দল থেকে আইছে আমার কাছে ভোট চাইতে। আচ্ছা, সরাসরি বলি, আকার ইঙ্গিতে বইলা লাভ কি? আমি যে কি বলতে চাইতেছি এটা তো বুঝতেছেন আপনারা। মানে বিএনপির অফিসে হামলা হয়েছে, বিএনপির কর্মীর উপরে হামলা হয়েছে ভোট চাইতে যাওয়াতে, বা বিএনপির কোনো নারী কর্মী ভোট চাইতে গেছে 999-এ ফোন কইরা তারে দাবরানি দিছে, এরকম কোনো ঘটনা আপনারা দেখাইতে পারবেন? নিশ্চয়ই দেখাইতে পারবেন না। কিন্তু উল্টাটা কিন্তু আপনি দেখাইতে পারবেন। দেখেন, জামাতে ইসলামের নারী কর্মীর উপরে হামলা হয়েছে, গর্ভবতী মার পেটে লাথি মারা হয়েছে, কান ছিঁড়া নিয়ে গেছে, কান রক্তাক্ত করা হয়েছে, ওনারা ভোট চাইতে গেছিল, এরকম ঘটনা ঘটছে না? জামাতে ইসলামের অফিসেও হামলা হয়েছে, কর্মীদের উপরও হামলা হয়েছে, এরকম সোশ্যাল মিডিয়াতেই তো ঘুরা বেড়াইতেছে। তার মানে কি? একটা খারাপ ইঙ্গিত দেয়, এটা কিন্তু একটা খারাপ ইঙ্গিত দেয়। কি জানেন, ওই যে আদিকাল থেকে শুনে আসতেছি না, মুরব্বীরা বলতো জোর যার মুল্লুক তার। সেটা কি সেই ব্যাপার যে আমি গায়ের জোরে সব কিছু আদায় করে নেবো, গায়ের জোরে এই চেয়ারে বৈশা করুম? এরকম কিছু সম্ভব না। এটা কি সম্ভব বলেন? 5ই আগস্টের আগে, 2024-এর 5ই আগস্টের আগে আমরা এরকম ভাবতে পারতাম না, কিন্তু আমরা এখন ভাবতে শিখছি। গত 1.5 বছরে আমাদের চোখ কান যেভাবে খুলছে, গত 54 বছর ওইভাবে ভাবতে আমরা পারি নাই। ভাবতে পারলেও মুখ খুলতে পারি নাই। জীবনের মায়া তো সবাইরই আছে, বুকে যত চাপাবাজি করি না কেন, আমি ডরাই না, কিন্তু আসলেই ভয় তো লাগে। বিশেষ করে আমার মতো বয়সী যারা, তারা তো ভয় পাবেনি। হ্যাঁ, আমার মতো মানুষদের দুশ্চিন্তাটা কি ভাই? সবচেয়ে বড় দুশ্চিন্তা কি জানেন? চিকিৎসা। হ্যাঁ, কিছু যদি হয় এই জায়গায়, তাহলে তো বড় অঙ্কের একটা টাকা লাগবে, অনেক চিন্তা ভাই। বিশেষ করে আমাদের দেশের এই যে 60 ঊর্ধ্ব যারা আছে, তাদের মেইন চিন্তা ওই একটাই, কিন্তু চিকিৎসা। কারণ কি জানেন? ওপারে যাওয়ার জন্য, হ্যাঁ, ওপারে যাওয়ার জন্য লাস্ট টোল প্লাজা সেটা কোনটা? হাসপাতাল। জীবন যদি ধরেন একটা সফর, এই সফরের শেষ টোল প্লাজাটা হচ্ছে এই হাসপাতাল। ওষুধ, ডাক্তার,
ইনাদেরকে টোল দিয়া পরপারে যাইতে হয়। আর ওই লাস্ট টাইমটা হয় কি জানেন, মানুষের হাতে টাকা পয়সা থাকে না, জীবনের সমস্ত অর্জন তো সন্তানদের পিছনে খরচ করে ফেলে, লেখাপড়া, বিয়ে শাদী খরচ হয়ে যায় ভাই, কিন্তু ওই বুড়া বয়সে চিন্তা করে। দেখেন জামাতে ইসলাম ওই দুশ্চিন্তাটা মানুষের দূর কইরা দিছে। ওনারা বলছে ওনারা যদি ক্ষমতায় আসে তাহলে 60 ঊর্ধ্ব যারা আছেন তাদেরকে আমরা চিকিৎসা দিব, এই চিকিৎসার জন্য আপনার কোনো টাকা পয়সা লাগবে না। আবার 5 বছরের নিচে যারা আছে, এই 5 বছরের মানে জন্ম থেকে 5 বছরের শিশুদের চিকিৎসাটা ফ্রি করে দিবে। এই যে দুইটা কথা বললাম, এইটা কিন্তু মানুষকে আশার আলো দেখাইছে, এটা মানুষ বিশ্বাস করছে, কারণ ওনারা এটা করতে পারে। কেউ অবিশ্বাসও করতেছে না। কি অবিশ্বাস করতেছে না? ওনারা বলতেছে আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের জমি দখল এগুলা দমন করব, 2 হাতে দমন করব। শুধু মুখে বলে নাই, আবার বাস্তবে প্রমাণ দিছে। সেটা কি? ওনারা একটা অ্যাপস চালু করছে, সে অ্যাপসের নাম কি? পাহারাদার। হ্যাঁ, পাহারাদার সে অ্যাপসের নাম। সে অ্যাপসের কাজ কি? ধরেন আপনি কোনো একটা মহল্লার একটা গলিতে আপনি একটা দোকান দিছেন, ওই দোকানে এসে যদি কেউ চাঁদাবাজি করে আপনার কিছু বলার দরকার নাই, ঠিক আপনি ওই টাইমটা উল্লেখ কইরা আর ওই যে চাঁদাবাজি করতে কারা কারা আসছিল ওই নামটাও আপনি বলতে পারেন। নাম না বললেও কোনো অসুবিধা নাই, খালি লিখবেন আমার এখানে এই যে 4টা 45 মিনিটে একজনে 500 টাকা নিয়ে গেছে, শুধু এইটুকু আপনি লিখবেন। 1 ঘন্টার মধ্যে প্রশাসন এখানে চলে আসবে, 1 ঘন্টার মধ্যে হাজির পাবেন আপনি। ওই ব্যবস্থা করছে। আপনার মহল্লায় কেউ ইভটিজিং করতেছে, কোনো মেয়েকে ডিস্টার্ব করতেছে রাস্তাঘাটে, কোনো মা বোনকে পথ চলতে বাধা দিতেছে, শুধু আপনার মোবাইল দিয়ে আপনি খালি নক করবেন, আপনার নাম গোপন করা হবে, 1 ঘন্টার মধ্যে আপনি পাবেন। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে প্রতিকার পাবেন। ঠিক এভাবে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে অরাজকতা, যেখানে যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোনো নারীকে অপমান, যে কোনো অপকর্ম, শুধু আপনি ওই পাহারাদারের মধ্যে টোকাটা দিবেন। টোকা দিলেই আপনি প্রশাসনের হেল্প পাইতেছেন। আমি তো 1 ঘন্টা বলছি, এমনও হইতে পারে 15 মিনিটের মধ্যে চলে আসতে পারে, কারণ ওনারা সবসময় টহলের মধ্যে থাকবে। এই অ্যাপসের সাথে যারা জড়িত ওনারা টহলের মধ্যে থাকবে। সারা বাংলাদেশে এরকম ব্যবস্থা করছে। আরেকটা অ্যাপস কি করছে জানেন? আমার টাকা আমার হিসাব। এটা আরো কঠিন ব্যাপার। দেখেন একটা দেশ চলে কিভাবে। আমাদের প্রবাসী ভাই বোনেরা এভিডেন্স পাঠায়, আবার এই যে আমাদের গার্মেন্টসের ভাই বোনেরা কাজ করে, এই 2টা সেক্টর থেকে প্রচুর পরিমাণ টাকা আসে। এরপরে কিভাবে আসে? এই যে সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে, এই যে ঢাকা মেডিকেল কলেজ, এরকম শত শত প্রতিষ্ঠান আছে সরকারের, ওইখান থেকে আসে। এরপরে কই থেকে আসে? এই যে আমরা ট্যাক্স দেই, এই ট্যাক্সের টাকা থেকে আসে। একজন রাস্তার যে ভিখারি সেও ট্যাক্স দেয়, সে কখনো না কখনো চাল ডাল তো কিনে, ভাই আধা কেজি হইলো তো কিনে, ওইটার মধ্যে ওই ট্যাক্স দেওয়া হয়ে যায় এই ট্যাক্সের টাকা দিয়ে। আর টাকা শর্ট পড়লে বিদেশ থেকে টাকা নিয়ে আসে সরকার, ঋণ নিয়ে আসে, ওই ঋণ আইনা দেশটা চালায়। কিন্তু এই টাকা পয়সা আসার পর আমরা কি আর জানি এই টাকা পয়সা কে পাচ্ছে কে পাচ্ছে না? কোনো হিসাব নিকাশ আমরা জানি না। হিসাব নিকাশ কারা জানে? ওই যে আমরা যাদেরকে ভোট দিয়া 300 জনকে যে সংসদে পাঠাইছি না, ওরা জানে এই টাকা পয়সা কই থেকে কত টাকা আসছে, কত টাকা কে পাইতেছে। আমরা জানি না, কিন্তু আমাদেরকে জানাইতে হবে, প্রতিদিনের হিসাব আমাদেরকে জানাইতে হবে। তার জন্য বাইর করছে আমার টাকা আমার হিসাব, একটা অ্যাপ চালু করছে জামাতে ইসলাম। জামাতে ইসলাম মানে এখন ধরে নেন 10 দল বা 11 দল, আরো আসবে অনেক দল, আমরা এখন 10 দলই ধরতে পারি। এই 10 দল মিলে একটা অ্যাপ চালু করছে আমার টাকা আমার হিসাব। আপনাকে হিসাব দিতে বাউন এই সরকার, এই রাষ্ট্র। আপনি হিসাব চাইবেন, শুধু হিসাব চাইবেন না, আপনি অভিযোগও করতে পারবেন। হ্যাঁ, আপনি অভিযোগও করতে পারবেন এবং সেটার জবাব আপনাকে দিতে সরকার বাধ্য। এই যে আমাদের যে থানাগুলো আছে এবং জেলাগুলো আছে, একটা জেলার মধ্যে অনেকগুলো থানা থাকে, সমস্ত থানার জন্য, সমস্ত গ্রামের জন্য ভাই সরকার তো বরাদ্দ দেয়। ওই বরাদ্দ দেয় ওই এমপির মাধ্যমে, আর ওই এমপি চেয়ারম্যান মেম্বার। এরপর আর কেউ জানে না। 100 বস্তা গম আসলে ওর মধ্যে 50 বস্তা গায়েব হয়ে যায়। সেইটা আর হইতে পারবে না। কারণ কি জানেন? ওই যে 100 বস্তা পাঠাইতেছি, ওই অ্যাপসের মধ্যে আপনি জানতে পারবেন। মনে করেন আমার এই গ্রামটার নাম বসন্তপুর, আমার বসন্তপুরের জন্য
100 বস্তা চাইল পাঠাইছে, ওই যে আমি দেখতে পাচ্ছি ওই 100 বস্তা চাইল পৌঁছাইছে, এইটাও আমি দেখতে পাবো। এবং 100 বস্তা চাইল কাকে কাকে দেওয়া হইলো ওই অ্যাপসের থেকে আপনি জানতে পারবেন। কি সিস্টেম দেখছেন? এই আইডিয়াটা লাগবে একজন নেতার। একজন নেতা কি বলতেছে সেটা কিন্তু বড় ব্যাপার না। বড় ব্যাপার কি জানেন? নেতার সামনে যারা বৈশা রয়েছে তারা নেতাকে কি চোখে দেখতেছে, কি চোখে নেতাকে দেখতেছে, কিভাবে নেতাকে নিতেছে, কতটা শ্রদ্ধা ভক্তি ওই নেতার প্রতি, এটা হলো মেইন। কারণ কি জানেন? ওই নেতা যা কিছু বলবে তাই কি বিশ্বাস করবে সে? ওই নেতা যা কিছু বলবে তা বিশ্বাস করবে না তো, যদি ভক্তি শ্রদ্ধা না থাকে। আর ওই ভক্তি শ্রদ্ধার জন্য, আর ওই ভক্তি শ্রদ্ধা আদায় করার জন্য ভাই আপনি সততার পথে চলতে হবে, সৎ হইতে হবে। আপনার অতীত তো মানুষ ভুলে নাই। মনে করেন আমি একজন নেতা, আমি যদি যতই চাপাবাজি করি আমার একটা অতীত আছে না? আমার অতীত ঘাটলিতে পাবেন। আমি সিনেমায় ছিলাম, কার লগে প্রেম করছি না করছি, সমস্ত কাহিনী আপনি এখনো ভাই এই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াইতেছে, সবই তো আছে। আমি কি আমার অতীত মুছতে পারুম না। এখন যদি আমি আইসা আপনাকে বুদ্ধি দেই, এই ভাই মেয়েদের দিকে তাকাইবেন না, এটা কিন্তু খারাপ কাজ, আপনি তো মনে মনে আমারে গালি দিবেন, বেটা সারা জীবন গুলুচ্চাবি কইরা এখন বুড়া বয়সে সাধু সচ্চত, এটা বলবেন না? নিশ্চয়ই বলবেন। তার মানে কি জানেন? নেতা যেটা বলতেছে ওইটা গুরুত্ব না, যারা সামনে বসে রয়েছে তারা কিভাবে নেতাকে নিচ্ছে সেটা হলো সবচেয়ে বড় গুরুত্ব। আর ওইটা অর্জন করতে হয় নেতাকে, যে আমি যা বলুম জনগণ তা বিশ্বাস করবে। কিন্তু জনগণকে কি বিশ্বাস করাইতে পারতেছে? আমার তো মনে হয় না বিশ্বাস করাইতে পারতেছে না। ওনারা যত কিছু সামনে নিয়ে আসতেছে, ওনাদের যে পরিকল্পনাগুলা যা কিছু বলতেছে, ওনাদের আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে সবচেয়ে বড় প্ল্যানটা কি, এটা এর মধ্যে আমরা ক্লিয়ার হয়ে গেছি। সেটা হলো গিয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এইগুলা কিন্তু সবচেয়ে মেইন। কারণ কি, যে মঞ্চেই যাচ্ছেন উনি ওই মঞ্চে থেকেই একই কথা বলতেছে। আমি একটু আগে দেখলাম ঢাকার কোনো একটা জায়গায় ছাত্র দলের এক নেতা ফ্যামিলি কার্ড নিয়ে গেছে, আর ওই ভদ্রমহিলা, ওইখানে একজন না অনেক ভদ্রমহিলা দাঁড়ানো ছিল, ওনারা মুখের উপরে না কইরা দিছে, মুখের উপরে বলতেছে যে শেখ হাসিনা এরকম আমাদের কার্ড দিয়ে গেছিল, এগুলো আমরা বুঝি, এগুলা ভোটের জন্য আপনারা করেন। মাইনাই নিতেছিল না। ওনাদের নেতার নাম মুখে নিয়ে কঠিন সমালোচনা করতেছিল, কারণ মানুষের মধ্যে ওই বিশ্বাসটা এখনো আসে নাই, আনতে পারে নাই। কেন আনতে পারে নাই জানেন? উনি যে প্ল্যানটা করছে এটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য তো কর্মী লাগবে। এটা তো আপনি পুলিশ দিয়ে, র্যাব দিয়ে বাস্তবায়ন করবেন না, এটা আপনার নিজের কর্মী দিয়ে করতে হবে। কিন্তু ওনাদের যে কর্মী, ওই কর্মীদেরকে আমরা গত 1.5 বছর কি দেখছি, তাই না? এগুলা নিয়ে আর মুখে আলোচনা করতে চাই না। ওই কর্মীদের উপর কারো বিশ্বাস নাই। ওই কর্মীরা দেখা গেল যে ওই কার্ড দিতে গিয়া ওইখানেও ব্যবসা বাণিজ্য করতে পারে, অলরেডি এরকম ভিডিও সামনে চলে আসছে। তার মানে কি জানেন? উনি একা কিছু করতে পারবে না। ওনার যত ভালো নিয়তই থাকুক না কেন, এই নিয়ত বাস্তবায়ন করার জন্য একই টাইপের নিয়তের মানুষ লাগবে, তো একই টাইপের মানুষ লাগবে। উনি যে উচ্চতায় আছে ওই উচ্চতার মানুষ তো লাগবে, কিন্তু সেটা কি আছে? নাই, সেটা নাই। অলরেডি এটা প্রমাণিত সত্য। দেখেন ভাই ব্রাদার, জোর যার মুল্লুক তার, এরকম কিছু না। এরকম কিছু ভাবলে আমার মনে হয় ভুল করবেন। আর এই ভুলটা সবচেয়ে আগে প্রমাণ হবে কোথায় জানেন? ঢাকা 8 আসনে, এই পাটোয়ারি যেখানে দাঁড়াইছে ওই আসনে। কারণ পাটোয়ারি কিন্তু খেইবা গেছে। আর পাটোয়ারিকে আপনারা কি ভাবেন? উনি একা? না, উনি একা না। ওনার দায়িত্ব নিছে জামাতে ইসলাম, ওনার দায়িত্ব নিছে 10 দল, ওনার দায়িত্ব নিছে ছাত্র শিবির। এখানে সাদিক কাইয়ুম দাঁড়াবার কথা ছিল না, এমন কথা উঠে নাই। শহীদ হাদির শাহাদাতের পর এরকম কথা তো উঠছিল। তারপরে কে আসলো? শহীদ হাদির বদলে আসছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এইটুক মনে রাখলেই হবে। খুব সহজ অঙ্ক মনে করেন না। এই পচা ডিম, পচা পানি, রাস্তাঘাটে বেজ্জুতি কইরা খামাখা নিজেদেরকে আর ছোট করেন না। আপনাদের রাজনীতির কথা আপনারা বলেন, হ্যাঁ আপনারা বলতে পারেন ওই তো আগে আঙ্গুলি করে, ওই তো খালি চাঁদাবাজ কয়। আরে ভাই, চাঁদাবাজ তো কয় চাঁদাবাজদের, ওইটা আপনি গায়ে মাখেন কেন? ওইটা উত্তর দিলেই তো মনে হয় আপনি চাঁদাবাজ, এটা মনে হয় না। ওইটা উত্তর দিবেন কেন? আমার মনে হয় চাঁদাবাজ বলার অধিকার সবাই আছে। আর গতকালকে ভিডিওতে আমি বলছি না, চাঁদাবাজ কথাটা এমন জায়গায় চলে গেছে,
এটা নিয়ে ভাই মার্ডার হয়ে যেতে পারে ভবিষ্যতে, দেখবেন। হ্যাঁ, খুনাখুনি হয়ে যেতে পারে এই চাঁদাবাজ কথা কইয়া। হয়তো কেউ বইলা ভালো চাঁদাবাজ, দেখা গেল ওই লোকটা ওইখানে শেষ। এরকম ঘটনাও ঘটতে পারে, অসম্ভব কিছু না। কারণ কি জানেন, এই চাঁদাবাজ কথাটা এখন হাতিয়ার। যেভাবে রাজাকারটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছিল না, ঠিক কাউন্টার হাতিয়ার। ওই যে মিসাইল মারলে নাকি আবার এন্টি মিসাইল মারে, ঠিক ওরকম ব্যাপার। ওই কাউন্টার হাতিয়ার এখন চাঁদাবাজ, যার জন্য চারিদিকে চাঁদাবাজ কথাটা ছড়ায় যাইতেছে, আরো সামনে ছড়াবে। শুধু ছড়াবে না ভাই, গত 1.5 বছরের অনেক ইতিহাস সামনে চলে আসবে। আমরা এই মোবাইলই দেখতে পাবো। এই মোবাইলে দেখাই কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারবো কাকে ভোট দিব, কাকে ভোট দিব না। দেখেন ভাই ব্রাদার, এই যে নির্বাচন চলে আসছে আর মাত্র 15-16 দিন, এখনো কিন্তু আমরা একটি দলের মুখ থেকে শুনতেই পাইলাম না হ্যাঁ ভোট না না ভোট। হ্যাঁ, ওনাদের এই যে মাঠ পর্যায়ে সবাই মুখে শুনছি না না না, আবার বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার বলে না, একবার বলে হ্যাঁ। এই যে মেজর হাফিজ সাহেব, উনি কিন্তু একবার এসে বলছিল আমরা না ভোট দিব, আমরা হ্যাঁ ভোট কেন দিতে যাব। আবার এসে বলছে না, আমরা হ্যাঁ দিতে এখন বাধ্য, যেহেতু আমরা ওইখানে সিগনেচার করছি। আবার দেখেন ইশরাক হোসেন, একবার বলে হ্যাঁ ভোট, একবার বলে না ভোট। কারণ কি জানেন, মেইন নেতা এখনো মুখ খোলে নাই। কিন্তু কেন খোলেন নাই? এই জুলাই গণ অভ্যুত্থানকে যদি আপনি অস্বীকার যান, তাহলে কি মনে হয় জানেন, আপনারা কাউকে খুশি করতে চাচ্ছেন। তখন সামনে চলে আসে আনন্দবাজার পত্রিকার ওই প্রতিবেদন, ওই যে 3টা ব্যাপারে নাকি হাতটাত করা হয়েছে। এটা গুজবও হইতে পারে, আবার এমনও হইতে পারে ভাই, আনন্দবাজার পত্রিকার মধ্যে আমার মনে হয় ছাত্র শিবিরের কেউ ঢুইকা গেছে। হ্যাঁ, ঢুইকা যাইতে পারে। আমরা শুনি না ভারতের আমাদের পত্রিকায় ঢুকে গেছে। তাহলে আমাদের দেশের কোনো গুপ্ত বাহিনী কেন ওইখানে ঢুকতে পারবে না? তাহলে কেন আমাদের এই শিবিরের গুপ্ত বাহিনী ওই আনন্দবাজার পত্রিকায় ঢুকতে পারবে না? ওই আনন্দবাজার পত্রিকায় ঢুইকা আমার মনে হয় এরকম নিউজ করাইছে। এবং এখন দেখতেছেন না যে বিদেশি পত্রিকাগুলা জরিপ হইতাছে, আর ওই জরিপে আগায় যাইতেছে জামাত ইসলাম। আমার তো মনে হয় গুপ্ত বাহিনী ওইসব পত্রিকার মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ ভাই, ওইসব পত্রিকায় ঢুকে গেছে, সব জায়গায় ঢুকে গেছে। হ্যাঁ, সব জায়গায় ঢুকে গেছে। এই গুপ্ত বাহিনী বাইরে হয়ে আসবে কবে জানেন? 12ই ফেব্রুয়ারিতে। 12ই ফেব্রুয়ারিতে রাস্তায় নামবে এই গুপ্ত বাহিনী। আর এই গুপ্ত বাহিনী বাইচা আসিল কিভাবে? স্বৈরা শাসকের হাত থেকে ইমানের জোরে বাইচা আসিল। ওই ইমানের জোর তো এখনো আছে, আরো শক্ত হয়েছে, যেটা আমরা দেখতে পাবো 12ই ফেব্রুয়ারিতে। হ্যাঁ ভাই, সমস্ত পাহারাদার 12ই ফেব্রুয়ারিতে দেখতে পারবেন। বাংলাদেশে যেখানে যেখানে নির্বাচন হবে, সেখানে সেখানে এই পাহারাদাররা পৌঁছা যাবে। কোনো চিন্তার কিছু নাই ভাই। তারপর আল্লাহকে ডাকতে হবে। হ্যাঁ ভাই, আল্লাহ যেন আমাদেরকে একটা সঠিক নির্বাচন করার তৌফিক দেয়। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।